হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই কামনাই করি। অঙ্কুশ হালদার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি অঙ্কুশ। আজকে আবারও চলে আসলাম একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম প্রতিশোধ। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে খুব বেশি মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে গল্পটি মনোযোগ সহকারে শুনি। আজ ফুলপুর গ্রামের লোকজন অত্যন্ত আনন্দিত, কারণ আজ মায়াবতীর বিয়ে। মায়াবতী সহজ সরল ও সাদাসিধে, প্রাণবন্ত ও বুদ্ধিমান স্বভাবের একটি মেয়ে। ছোটবেলায় মায়াবতীর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। ছোটবেলা থেকেই সে কাকা কাকিমার কাছেই মানুষ হয়েছে। মায়াবতীর এই রকম স্বভাবের জন্য গ্রামের সকল লোকজন ওকে খুব ভালোবাসত, যার ফলস্বরূপ আজ মায়াবতীর বিয়েতে সকল গ্রামবাসী তাদের নিজেদের সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করেছে। সন্ধ্যে থেকেই মায়াবতী বউ সেজে বসে আছে, কিন্তু সে জানে না কার সাথে তার বিয়ে হচ্ছে। তবে নামটা শুনেছিল অনুব্রত। মায়াবতী একা একা বসে এইসব কথা ভাবছিল। ঠিক এমন সময় একজন এসে বলল, বর এসে গেছে। বর এসেছে শুনতেই মায়াবতীর মনে একটা ভয় কাজ করতে লাগলো। মায়াবতীর সব বন্ধুরা মিলে ওকে বিয়ের মণ্ডপে নিয়ে গেল। প্রায় রাত 9টা নাগাদ মায়াবতীর বিয়ে সম্পূর্ণ হলো। ফুলশয্যার রাতে মায়াবতী বসে বসে ভাবছিল যে তার বর নিশ্চয় এতটাও দেখতে খারাপ নয়, দেখতে শুনতে বেশ ভালোই হবে। এদিকে অনুব্রত মনে মনে চিন্তা করছিল, তার একটি অচেনা মেয়ের সাথে বিয়ে হয়েছে। কিভাবে কি বলবে ভেবে পাচ্ছিল না। যাই হোক, একটু ইতস্তত বোধ করে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তার মনে হলো রুমের ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে। মনে হলো কেউ যেন ঘষে ঘষে কিছু একটা কাটছে। একে তো গ্রাম্য এলাকা, জন্তু জানোয়ারের ভয়ও তো আছে। মায়াবতী ঠিক আছে তো? তখন ঘড়িতে রাত 1টা বাজে। অনুব্রত রীতিমতো একটু ভয় পেয়ে গেল। এখন সে আবার দরজায় কান দিয়ে শব্দটা আবার শোনার চেষ্টা করলো, কিন্তু সেই শব্দটা আর শুনতে পেল না। সে কি করবে বুঝতে না পেরে দরজায় টোকা দিল। মায়াবতী এসে দরজাটা খুলল। দরজা খুলতেই অনুব্রত মায়াবতীকে জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো তো? মায়াবতী একটু লাজুক স্বরে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। অনুব্রত ঘরের ভেতর দেখলো সব ঠিকঠাক। অনুব্রত এটাকে নিজের মনের ভুল মনে করে ব্যাপারটাকে আর অতটা গুরুত্ব দিল না। এবার অনুব্রত আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল, আর সে মায়াবতীকে ঘুমিয়ে পড়তে বলল। পরের দিন সকালে মায়াবতী বিদায় কার্য সম্পন্ন হলো এবং অনুব্রত মায়াবতীকে ওর নিজের বাড়িতে নিয়ে গেল। তারপর যতই দিন যেতে লাগলো, ততই অনুব্রত মায়াবতীর প্রেমে পড়তে লাগলো। মায়াবতীকে ছাড়া অনুব্রতর আর কিছুই ভালো লাগতো না। যেন কোনো অজানা আকর্ষণ অনুব্রতকে মায়াবতীর কাছে টেনে নিয়ে যেতে লাগলো। অফিসের কাজে মন বসতো না। অনুব্রতর সবসময় মায়াবতীর কথাই ভাবতে ইচ্ছে করত। এইভাবে দিন এগোতে লাগলো। একদিন অনুব্রতকে কিছু লোকজন অফিসের কাজের কারণে বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। সেটা মায়াবতী দেখেছিল। পরের দিন সকালে অনুব্রত যখন অফিসে গেল, তখন অফিসের গেটের সামনে একটা পুলিশের গাড়িকে দেখতে পেল। অনুব্রত প্রথমে কিছু বুঝতে পারল না। তারপর একটু এগিয়ে গিয়ে অফিসের সামনে প্লেগ্রাউন্ডে অনেকগুলো লোকের জটলা দেখতে পেল। অনুব্রত সেই ভিড়ের মধ্যে থাকা অফিসের একজন নতুন কর্মচারীকে জিজ্ঞাসা করলো, এখানে কি হয়েছে? সেই লোকটা জবাবে বলল, আমাদের অফিসের 2জন স্টাফের লাশ পাওয়া গেছে। অনুব্রত সেই লোকটাকে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে হলো? লোকটা বলল, আমি জানি না। সকালে ওয়াচম্যান এসে যখন অফিসের গেট খুলেছিল, তখন এই লাশগুলোকেও দেখতে পাই। ওই আমাদের সকলকেই ফোন করে জানায়। পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছে। অনুব্রত সেই লোকটাকে ধন্যবাদ জানিয়ে ভিড় থেকে বেরিয়ে লাশগুলোর কাছে গেল। অনুব্রত দেখল লাশগুলোকে সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। বাইরে সনসন করে প্রচণ্ড জোরে বাতাস বইছিল। বাইরে সেই প্রচণ্ড হাওয়ার কারণে লাশের উপর থেকে সাদা কাপড়টা সরে গেল। লাশগুলোকে দেখে অনুব্রত চমকে গেল। এই লোকগুলো তো অনুব্রতর খুব চেনা। এই লোকগুলোই তো কালকে অনুব্রতকে হুমকি দিয়েছিল। অনুব্রত নিজেকে একটু সামলে নিয়ে লাশগুলোকে দেখতে লাগলো। লাশগুলোকে দেখতে দেখতে অনুব্রতর চোখ একটা জায়গায় আটকে গেল। অনুব্রত নিজের মনে বলল, ওটা কি? কাছে গিয়ে অনুব্রত জিনিসটাকে হাতে তুলে নিয়ে দেখতে লাগলো। জিনিসটা অনুব্রতর খুব চেনা। আরে, এটা তো মায়াবতীর আংটি। এটা এখানে এলো কিভাবে?
এই কথা চিন্তা করতে করতে হঠাৎ অনুব্রতর মনে পড়ে গেল কালকে যখন ওই লোকগুলো আমাকে হুমকি দিচ্ছিল তখন মায়াবতী দেখছিল। অনুব্রতর আর বুঝতে দেরি হলো না যে ওদেরকে কে খুন করেছে। অনুব্রতকে আজ সকাল সকাল বাড়ি চলে আসতে দেখে মায়াবতী জিজ্ঞাসা করলো, কী ব্যাপার অনুব্রত, আজ সকাল সকাল অফিস থেকে ফিরে এলে? আমাকে বাড়িতে একা রেখে গিয়ে তোমার নিশ্চয়ই অফিসের কাজে মন লাগছে না। অনুব্রত বলল, না তা নয়, কালকে আমাকে যে দুজন লোক হুমকি দিতে এসেছিল তাদের লাশ আজ অফিসে পাওয়া গেছে। পুলিশ এসে তদন্ত শুরু করেছে, যতদিন না তদন্ত শেষ হয় ততদিন অফিস সিল থাকবে, তাই চলে এলাম। তোমার কি মনে হয় ওদেরকে খুন করতে কে পারে? মায়াবতী বলল, আমি কি করে জানবো, আমি কি ওদের খুন করেছি নাকি? অনুব্রত বলল, হ্যাঁ। আচ্ছা, তোমার হাতের আংটিটা কোথায় গেল? মায়াবতী বলল, আজকে সকাল থেকেই আমি আংটিটা খুঁজছি, কোথায় যে গেল খুঁজে পাচ্ছি না। অনুব্রত তখন পকেট থেকে আংটিটা বার করে মায়াবতীকে দিয়ে বলল, সকালে তোমার আংটিটা এখানকার মেঝেতে পড়েছিল, আমি তুলে নিয়ে আমার পকেটে রেখেছিলাম। সকালে মনে ছিল না তোমাকে আংটিটা দেওয়ার কথা, তোমার হাতের আঙুলটা ফাঁকা দেখে আমার মনে পড়ল। অনুব্রত নিজেই আবার মায়াবতীকে আংটিটা পরিয়ে দিল। রাত্রি তখন 2টো বাজে। একটা অদ্ভুত আওয়াজে অনুব্রতর ঘুমটা ভেঙে গেল। শব্দটা আসছে বাড়ির ছাদ থেকে। অনুব্রত মায়াবতীকে ডাকার চেষ্টা করলো, কিন্তু দেখলো মায়াবতী বিছানায় নেই। মনে হয় ওয়াশরুমে গেছে। অনুব্রত ওয়াশরুমের দরজা খুলে দেখলো মায়াবতী সেখানেও নেই। অনুব্রত খেয়াল করলো সেই অদ্ভুত আওয়াজটা আর শুনতে পাওয়া যাচ্ছে না। মায়াবতীকে অনুব্রত সারা ঘর খুঁজে ফেললো, কিন্তু কোথাও খুঁজে পেল না। মায়াবতীকে খুঁজতে খুঁজতে অনুব্রত ছাদে গিয়ে পৌঁছালো। ছাদে গিয়ে অনুব্রত যা দেখলো সে তা কখনো কল্পনা করতে পারেনি। মায়াবতী একটা মরা লাশের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর মায়াবতীকে কি একই রকম দেখতে হয়েছে। চোখের কঠোর দুটো যেন ফাঁকা, গালে বড় বড় কাটা দাগ, মাথার মাঝ বরাবর দুভাগে ভাগ করা। মনে হচ্ছে তাকে কেউ যেন খুব ভয়ানকভাবে খুন করেছে। মায়াবতীর সারা শরীরে মাটি লেগে রয়েছে, যেন মায়াবতীকে কেউ মাটির তলায় পুঁতে রেখেছিল। অনুব্রত আর থাকতে পারল না, সে অজ্ঞান হয়ে ছাদের মেঝেতে পড়ে গেল। পরের দিন সকালে অনুব্রতর জ্ঞান ফিরল, তখন সে দেখলো সে বিছানায় শুয়ে আছে, পাশে মায়াবতী বসে আছে। মায়াবতীকে দেখে অনুব্রত এবার ভয় পেতে শুরু করলো। এভাবে কিছুদিন চলতে লাগলো। তারপর একদিন রাতে অনুব্রত সাহস করে মায়াবতীকে জিজ্ঞাসা করলো, তুমি কে, কি চাও তুমি? মায়াবতী কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দিল, আমি মায়াবতী। আমি আজ থেকে প্রায় 6 মাস আগে মরে গেছি বলাটা ভুল হবে। আমাকে খুন করা হয়েছে। আমাকে আমার নিজের কাকা কাকিমা খুন করেছে। ওরাই সামান্য সম্পত্তির লোভে আমার মা বাবাকে খুন করেছিল, আর যখন আমি সেটা জানতে পারি তখন ওরা আমাকেও খুন করে আর আমার লাশটা জঙ্গলে ফেলে দেয়। পুলিশ আমার লাশটাকে বেওয়ারিশ মনে করে মাটিতে পুঁতে দিয়েছিল, কিন্তু আমার আত্মা তখনও শান্তি পায়নি। আমি আমার মা বাবার খুনিকে কিভাবে ছেড়ে দিতাম? তাই আমি আমার মা এবং বাবার খুনের প্রতিশোধ নেবার জন্য ফিরে এলাম। ওরা আমার থেকে মুক্তি পাবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি ওদেরকে ছাড়িনি। আমি নিজের হাতেই ওদেরকে শাস্তি দিয়েছি। এবার অনুব্রত মায়াবতীকে জিজ্ঞাসা করলো, তুমি আমার অফিসের ওই লোক দুটোকে খুন করলে কেন? কারণ ওরা তোমাকে হুমকি দিয়েছিল, তাই। আমি থাকতে তোমাকে কেউ হুমকি দেবে এটা কখনো সম্ভব নয়, তাই আমি ওদেরকে খুন করেছি। অনুব্রত বলল, তাহলে এবার তুমি কি চাও? মায়াবতী বলল, তোমাকে চাই। তোমার ভালোবাসা আমাকে পাগল করে তুলেছে। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, শুধু তোমার সঙ্গে থাকতে চাই। অনুব্রত বলল, তাই হয় নাকি? তুমি একজন আত্মা। মায়াবতী বলল, আমি জানি। আমি চলে যাব। আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলে তুমি আর একটা নতুন করে বিয়ে করে নিও। আমার ক্ষমা করে দাও। মায়াবতী বলল, অনুব্রত আমাকে শেষবারের মতন একবার আলিঙ্গন করো, এতেই আমার মুক্তি। অনুব্রত 2 চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। তারপর অনুব্রত দেখলো মায়াবতীর শরীরটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। অনুব্রত মনে মনে বলল, মায়াবতী চলে গেছে। 1 বছর পর অনুব্রত আবার নতুন করে বিয়ে করেছে, নতুন সংসার শুরু করেছে। তারপরও মাঝে মাঝে অনুব্রত গভীর রাতে ছাদে যায় মায়াবতীকে দেখতে, যদি তাকে দেখতে পায়, কারণ জীবনের প্রথম ভালোবাসাকে কখনোই ভোলা যায় না। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। যদি গল্পটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।